আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আমরা এসএসসি বায়োলজি সিরিজ নিয়ে হাজির হয়েছি। আজকে সেটার সেকেন্ড পার্ট, চলো ক্লাসটা করি। আমরা সেকেন্ড পার্টে কি শিখবো সেটা কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে বায়োলজি ভৌত বা মৌলিক এবং ফলিত শাখায় কোন কোন টপিকস রয়েছে সেগুলো। তাহলে আমরা প্রথমেই কথা বলবো ভৌত বা মৌলিক জীববিজ্ঞান নিয়ে, যে এখানে আসলে কি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কোন কোন স্পেসিফিক টপিকসগুলো রয়েছে। দেখা যায় এখানে তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে এমন, তত্ত্বীয় এই ব্যাপারটা আসলে কি? তত্ত্বীয় হলো অনুসন্ধানমূলক বিষয়াবলী। ওকে, তাহলে আমরা একটু আসি যে আমাদের কোন কোন বিষয় আমরা পাবো। প্রথমে রয়েছে অঙ্গসংস্থান বা মরফোলজি। এখন এই যে কথা বলা হলো অঙ্গসংস্থান এবং জীববিজ্ঞান, অর্থাৎ এখানে কাদেরকে নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীদের দৈহিক বা অঙ্গসংস্থান ব্যাপারগুলো নিয়ে। এখন যদি একটা অ্যানিমেলের ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে বলা হয় তাহলে অবশ্যই তো কয় ধরনের হবে? দুই ধরনের। একটা হচ্ছে কেমন? এক্সটার্নাল এবং একটা ইন্টারনাল। তো সেই রকমভাবেই মরফোলজিতেও দুই রকম ব্যাপার দেখা যাবে। একটা কি? একটা এক্সটার্নাল এবং আরেকটা কি? ইন্টারনাল। ওকে, তাহলে আমরা এখন বইয়ের মধ্যে আসি। জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে কি বলা হবে? যেহেতু বাহ্যিক অর্থাৎ কি এক্সটার্নাল, তাকে বলা হবে বহি অঙ্গসংস্থান। ইংলিশ টার্মটা হলো এক্সটার্নাল মরফোলজি। এবং বাকিটা হলো দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়, যেটাকে আমরা বলবো অন্ত অঙ্গসংস্থান অর্থাৎ ইন্টারনাল মরফোলজি। তাহলে কিন্তু আমাদের মরফোলজি বা অঙ্গসংস্থান বিদ্যাটা কিন্তু কমপ্লিট। আমরা আসি এরপরে, সেটা হলো শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। ওকে, আমাদের কিন্তু জিনিসটা খেয়াল করতে হবে যে টার্মটা কিন্তু ট্যাক্সোনমি, যেটার বাংলা টার্মটা কি? শ্রেণীবিন্যাস বিদ্যা। তাহলে এই শাখায় আমরা কি পাবো? সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি অর্থাৎ রুলসগুলো, যে কোন নিয়মগুলো মানতে হবে, কোনগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো। ওকে, এরপরে আমরা আসি, সেখানে হচ্ছে শারীরবিদ্যা অর্থাৎ ফিজিওলজি। এখানে কি হবে? এখানে জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কি হবে? আলোচনা করা হবে এবং এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে আসলে কাজ করে, যেমন এদের জৈব রাসায়নিক কার্যাবলী, সেগুলো আবার কি কি? এখন দেখা যায় সেগুলো হলো শ্বসন, পরিপাক, রেচন, এরকম। তাহলে এখানে কি আলোচনা হবে? সেটা হচ্ছে জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, তারপর রয়েছে রেচন, সালোক সংশ্লেষণ এবং কি বললাম? পরিপাক। এগুলো হচ্ছে আমাদের এখানে আলোচনা করা হবে। এছাড়াও কিছু শারীরবৃত্তীয় কার্যাদিও এখানে আলোচনা হবে। আমরা তিনটা জানলাম, এরপরে আমরা যাই, সেটা হলো হিস্টোলজি। এখন হিস্টোলজি মানে আবার কেউ ইতিহাস মনে করব এমন কিন্তু করা যাবে না। হিস্টোলজি হচ্ছে যে শাখায় জীবদের কি করা হবে? টিস্যু সমূহের গঠন এবং সেগুলো নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে আমাদের হিস্টোলজি। ওকে, তাহলে টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী কি হবে এখানে আলোচনা করা হবে, সেটাই হচ্ছে আমাদের হিস্টোলজি। এরপরে আসি, সেটা হচ্ছে কি? ভ্রূণবিদ্যা। আমরা হয়তো বা অনেকেই জানি ভ্রূণের ইংলিশ টার্মটা কি? এমব্রায়ো। যেহেতু ভ্রূণবিদ্যা, তাহলে কি হবে? এমব্রায়োলজি। কি হবে? এমব্রায়োলজি। অর্থাৎ একটা জনন কোষের কিভাবে উৎপত্তি ঘটছে, তারপর কিভাবে সেটা বিকাশ হবে, পরিস্ফুটন হবে, অল ওভার সব কিছু এই শাখাতে কি হবে? আলোচনা করা হবে। জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ, সব কিছু এখানে আলোচনা করা হবে। তাহলে এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এরপরে আসি, সেটা হলো কোষবিদ্যা বা সাইটোলজি। যেহেতু কোষবিদ্যা বলা হচ্ছে, তাহলে এখানে কি হবে? কোষের গঠন, বিভাজন এবং বিস্তারিত সব কিছু এখানে আলোচনা হবে। ওকে, জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন, যাবতীয় আলোচনা সাইটোলজিতে হবে। ওকে, আমরা এরপরে যাই। আমাদের এরপর রয়েছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স।
এখন এটাকে কিন্তু অনেক ক্ষেত্রে কৌলি তত্ত্ব বলা হয়। কি বলা হয়? কৌলি তত্ত্ব। তাই এরকম একটা আলাদা নাম দেখে কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই, আমাদের এখানে জেনেটিক্সকে বোঝানো হচ্ছে। ওকে, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এখানে কি হবে? জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হবে। এটা কিন্তু ওই জিনভূত ওটা না, এটা কিন্তু আমরা জানি এটা কোন জিন। এটা হচ্ছে আমাদের একটা বায়োলজিক্যাল ব্যাপার, আমরা এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে জানবো। ওকে, এরপর আসি, সেটা হচ্ছে বিবর্তনবিদ্যা, যেটার ইংলিশ টার্মটা হলো ইভলিউশন। তাহলে এখানে কি হবে? জীবের বিবর্তন এবং সার্বিক পারস্পরিক সব কিছু এখানে কি হবে? আলোচনা করা হবে। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশের তথ্যসমূহ ইভলিউশন শাখার বিষয়। ওকে, আমরা এরপরে যাব, সেটা হলো কি? বাস্তুবিদ্যা অর্থাৎ ইকোলজি। এখানে মেইনলি পরিবেশের সাথে, সেটা কেমন? প্রাকৃতিক পরিবেশের সাথে সেই পরিবেশে থাকা জীবদের আন্তঃসম্পর্কটা আসলে কেমন, এটা এখানে আলোচনা করা হয়। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। ওকে, তাহলে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। আমরা এর পরে যাই, সেটা হলো এন্ডোক্রাইনোলজি। সেটা এন্ডোক্রাইনোলজি। একটু বানানটা খেয়াল করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার চলে এসেছে কোশ্চেনে। ওকে, এখানে জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক ব্যাপারগুলো আলোচ্য বিষয়। ওকে, সেটা হচ্ছে কি? এন্ডোক্রাইনোলজি। অনেকে হরমোনের কার্যাবলী পড়তে পড়তে কান্না পেয়ে যায়, এই জন্য কী নাম রাখা হয়েছে? এন্ডোক্রাইনোলজি। ওকে, এরপর লাস্টে রয়েছে জীবভূগোল অর্থাৎ বায়োজিওগ্রাফি। এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক পরিসরে জীবের যে অবস্থান এবং ভৌগোলিক স্তরগুলো নিয়েও আলোচনা করা হয়। আমরা একটু দেখি, সেটা হলো পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি, অভিযোজন এবং কি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগও এখানে আলোচ্য বিষয়। তাহলে এই যে আমরা কি পড়লাম এখন? ভৌত বা মৌলিক শাখার টপিকসগুলো পড়লাম, যেখানে কি কি আলোচনা করা হয় সেটা আমরা পড়ে নিলাম। এখন ব্যাপারটা হলো এখান থেকে কোশ্চেনটা আসে কিভাবে? মেইনলি এখান থেকে এমসিকিউ থাকবে যে এমব্রায়োলজিতে নিচের কোন বিষয়টা আলোচনা করা হয়, বা আমি যদি এখন বলি যে হরমোনের কার্যাবলী নিচের কোন শাখায় আলোচনা করা হয়, কি হবে? এন্ডোক্রাইনোলজি। এবং আরেকভাবে এমসিকিউ থাকে যে নিচের কোনটি ফলিত শাখা, নিচের কোনটি মৌলিক বা ভৌত শাখা নয়, এরকম অনেক কোশ্চেন। তাহলে আমাদের মেইনলি এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এখন এই যে এমসিকিউতে আসে তার পাশাপাশি দেখা যায় কিছু কতে চলে আসে, যেমন বলল যে এন্ডোক্রাইনোলজি কি, 1 মার্কের জন্য। আবার বলল কি যে এমব্রায়োলজি কি, আমাদের তখন কি করতে হবে? লিখতে হবে 1 মার্কের জন্য। তাহলে আমরা কিন্তু অবশ্যই পারবো। তাহলে আমরা কি এই পার্টে কি শিখলাম? আমরা এই পার্টে শিখলাম আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখাসমূহ এবং সেখানে কোন কোন স্পেসিফিক ব্যাপারগুলো আলোচনা করা হয় সেগুলো। তাহলে আশা করা যায় আজকে আমরা ক্লাসটা বুঝলাম। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।